হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বিকে টিচার ইউটিউব চ্যানেল। আজকের থেকে এই চ্যানেলে শুরু হচ্ছে 30 ডেজ ইজি স্পোকেন ইংলিশ সিরিজ। যে সিরিজে থাকবে কিভাবে আমরা অতিরিক্ত গ্রামারের রুলস ছাড়াই ইংলিশে কথা বলা শুরু করতে পারি। অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলা শুরু করতে অ্যাট ফার্স্ট জাস্ট আমাদের 3টি স্টেপ ফলো করতে হবে। এতে অতিরিক্ত গ্রামার জানার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা জাস্ট স্পোকেন ইংলিশটা শুরু করছি। সো এক্ষেত্রে আমাদের 3টি স্টেপই আনা। সো স্টেপ নাম্বার 1, অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন অ্যালফাবেট, আমাদের বর্ণমালাগুলোকে জানতে হবে। নেক্সট, ওয়ার্ডস মিনিং অর্থাৎ শব্দার্থ। এই স্টেপে আমাদের বেশ কিছু বাংলা শব্দের ইংলিশ মিনিং শিখতে হবে। স্টেপ নাম্বার 3, উই হ্যাভ টু মেক স্মল সেন্টেন্সেস অর্থাৎ আমাদের ছোট ছোট বাক্য লিখতে হবে। বেশ কিছু বাংলা শব্দের ইংলিশ মিনিং জানার পর সেই শব্দগুলি নিয়ে এই স্টেপে আমাদের ছোট ছোট ইংরেজি বাক্য বানানো শিখতে হবে। সো 3টি স্টেপ হলো বর্ণমালা, শব্দ এবং বাক্য। বর্ণমালা বলতে ABCD এসব আমরা জানি। সো আমরা বেশ কিছু ওয়ার্ডস মিনিং শিখে থার্ড স্টেপে যাব, অর্থাৎ বাক্য বানানো শিখব। সেই ছোট ছোট ওয়ার্ডগুলি দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও এর নোটিফিকেশন তোমার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। স্টেপ নাম্বার 1, অ্যালফাবেট। অ্যালফাবেট আমরা জানি, সো এখানে আমরা টাইম ওয়েস্ট করব না। নেক্সট স্টেপে যাব ওয়ার্ডস মিনিং। আমরা কম বেশি সবাই কিছুটা বাংলা শব্দের ইংলিশ মিনিং জানি, তবুও যারা জানো না তাদের জন্য ওয়ার্ডস চ্যাট কিছু দিচ্ছি আমি স্ক্রিনে। তোমরা এখান থেকে সেই ওয়ার্ডগুলি লিখে রাখো, ভিডিওটিকে পজ করে ওয়ার্ডগুলি আগেই লিখে রাখো তোমাদের খাতায়। সো ওয়ার্ডস মিনিংয়ে বেশি সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমরা সেন্টেন্স মেকিংয়ে যাচ্ছি, অর্থাৎ তৃতীয় স্টেপে যাচ্ছি। তার আগে তোমরা এই ওয়ার্ডস মিনিংগুলোকে খাতায় নোট ডাউন করে নাও। সো স্টেপ নাম্বার 3, উই হ্যাভ টু মেক স্মল সেন্টেন্সেস। এই স্টেপে আমাদের বেশ কিছু ছোট ছোট ইংরেজি বাক্য বানানো শিখতে হবে। গাইজ, এখানে একটা কথা বলে রাখি, এই সিরিজে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। স্টেপ বাই স্টেপ আমাদের উপরে উঠতে হবে। এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরুন আজকের ভিডিওতে আমরা শিখলাম আমি ফুটবল খেলি। নেক্সট ভিডিওতে আমরা শিখব আমি প্রতিদিন বিকেলবেলা ফুটবল খেলি। অ্যান্ড দেন আমরা শিখব আমি প্রতিদিন বিকেলবেলা স্কুল মাঠে ফুটবল খেলি। অর্থাৎ প্রথম দিন আমরা 3টি শব্দ দিয়ে বাক্য বানানো শিখলাম, নেক্সট 4টি শব্দ দিয়ে, অ্যান্ড দেন 5 থেকে 6টি অর্থাৎ একাধিক শব্দ দিয়ে বাক্য বানানো শিখব। সো আজকে স্মল সেন্টেন্স মেকিং শুরু করছি। ফার্স্ট সেন্টেন্স যেমন আমি ফুটবল খেলি। সো এটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমাদের প্রথমে এর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করতে হবে। সো আমরা জানি বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট, এরপর অবজেক্ট অ্যান্ড দেন ভার্ব থাকে। তো এখানে প্রথমে আছে আমি হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড পরে আছে ফুটবল, এর পরে তো সাবজেক্টের পরেই সাবজেক্টের পরেই অবজেক্ট থাকে বাংলা বাক্যে। সো ফুটবল হচ্ছে অবজেক্ট, অ্যান্ড দেন থাকে তোমার ভার্ব। আর তোমরা যারা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই বিষয়ে ভালো মতো জানো না, এই বিষয়ে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, সো তোমরা ওয়ারিড হবে না। ধীরে ধীরে তোমাদের এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই সিরিজটি জাস্ট ফলো করো। সো আমরা জানি কি বাংলা বাক্যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপর অবজেক্ট অ্যান্ড দেন ভার্ব। বাট ইংলিশের ক্ষেত্রে কিছুটা আলাদা, কারণ ইংলিশে প্রথমে থাকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরই অবজেক্ট। অর্থাৎ বাংলা ইজ ইকুয়াল টু সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যান্ড ইংলিশ ইজ ইকুয়াল টু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা যেহেতু এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব, সেক্ষেত্রে আমাদের ইংলিশের প্যাটার্নই ফলো করতে হবে। সো ইংলিশ প্যাটার্ন অনুযায়ী প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এই বাংলা বাক্যের সাবজেক্টই হচ্ছে আমি, কারণ বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে প্লাস ইংলিশ বাক্যের প্রথমেও সাবজেক্ট থাকে। সো এখানে সাবজেক্ট নিলাম আমি। এরপর ইংলিশের প্যাটার্ন অনুযায়ী কী রাখতে হবে, ভার্ব রাখতে হবে। তো বাংলা বাক্যে কোথায় ভার্ব থাকে, শেষে ভার্ব থাকে, অর্থাৎ শেষে আছে খেলি, তাহলে এটা হচ্ছে ভার্ব। বাট এটাকে আমরা এখন সাবজেক্টের পরে নিয়ে আসবো, কারণ ইংলিশে সাবজেক্টের পর ভার্ব থাকে। সো খেলার ইংলিশ হচ্ছে প্লে, খেলা একটা ভার্ব, ইংলিশে এই ভার্বটা হচ্ছে প্লে ভার্ব। সো এখানে হবে প্লে, আই প্লে, অ্যান্ড দেন অবজেক্ট, কারণ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবার ভার্ব হয়ে গেল। এবার আমাদের রাখতে হবে অবজেক্টকে। সো অবজেক্ট এখানে হচ্ছে কি ফুটবল। কীভাবে বুঝলাম এটা অবজেক্ট ফুটবল, কারণ বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট থাকে। সো ফুটবল হচ্ছে অবজেক্ট। সো এখানে কী হয়ে গেলো সেন্টেন্সটা, আই প্লে ফুটবল। সো তোমরা জানা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিশিয়ে চিন্তা আসো, কোনো চিন্তার কোনো দরকার নেই, সিরিজটি ফলো করো।
আর আমি এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বিষয়ে সেপারেট একটি ভিডিও আপলোড করব, যেখানে তোমরা ইজিলি সেই সাবজেক্ট ভার্ব অবজেক্টটিকে চিনতে পারবে বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে তোমার ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো এই সেন্টেন্সটা হলো আই প্লে ফুটবল, বাংলা হচ্ছে আমি ফুটবল খেলি, ইংলিশ আই প্লে ফুটবল। নেক্সট, আমি টিভি দেখি। তো এইটিকেও আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টে বের করে নেব। সাবজেক্ট হচ্ছে বাংলা বাক্যে আমরা জানি সাবজেক্ট প্রথমে থাকে, তো আমি প্রথমে আসে, সো এটা সাবজেক্ট। এরপর থাকে অবজেক্ট থাকে, সো টিভি আসে, টিভি অবজেক্ট, অ্যান্ড দেন ভার্ব থাকে, সেটা হচ্ছে দেখিটা হচ্ছে ভার্ব। মানে বাংলা বাক্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংলিশে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। জাস্ট এই ভার্ব আর অবজেক্টটার মধ্যেই চেঞ্জটা করতে হবে, মানে অবজেক্টের জায়গায় আমাদের ভার্বটা আনতে হবে আর ভার্বের জায়গায় আমাদের অবজেক্টটা নিয়ে যেতে হবে ইংলিশ ট্রান্সলেশনের সময়। সো এটা হচ্ছে আই, মানে আমির জন্য আইএনসি প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব আনতে হবে ইংলিশে। সো এখানে ভার্ব হচ্ছে দেখি, দেখাটা ভার্ব, তো দেখার ইংলিশ হচ্ছে সি অ্যান্ড ওয়াশ। তো কখন আমরা সি ব্যবহার করব, কখন আমরা ওয়াশ ব্যবহার করব, এই বিষয়ে কনফিউশন থেকে যায়, বাট এখানে আমরা ওয়াশ ব্যবহার করব। কারণ কোনো জিনিস যদি আমরা বেশিক্ষণ ধরে দেখি, যেমন টিভিতে আমরা অনেকক্ষণ ধরে দেখি, টিভি মুভি ভিডিও এসব দেখার ক্ষেত্রে আমরা ওয়াশ ব্যবহার করি। সো এখানে আমাদের ওয়াশ ব্যবহার করতে হবে। এটা হয়ে গেল আই ওয়াশ। এখন আমরা কি দেখি, টিভি দেখি, তো টিভিটা হচ্ছে অবজেক্ট, তো শেষে আনলাম টিভি অর্থাৎ টেলিভিশন। সো এটা হয়ে গেল আই ওয়াশ টিভি, আমি টিভি দেখি। এরপর অমল এবং বিমল ফুটবল খেলে। সো এখানে দেখো সাবজেক্টটা দুইটা সাবজেক্ট আছে, মানে বোঝার চেষ্টা করো দুজন মিলেই একটা সাবজেক্ট। সো অমল এবং বিমল হলো এক সাবজেক্ট, অ্যান্ড ফুটবল কি অবজেক্ট, কারণ সাবজেক্টের পর অবজেক্ট থাকে বাংলা বাক্যে, এরপরই থাকে ভার্ব, তো খেলাটা হচ্ছে ভার্ব। সো অমল এবং বিমল ফুটবল খেলে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তো ইংলিশ প্যাটার্ন অনুযায়ী প্রথমে আমাদের সাবজেক্টে নিতে হবে, সাবজেক্ট হচ্ছে অমল এবং বিমল, দুটোই হচ্ছে সাবজেক্ট। সো অমল এবং বিমলকে আমাদের সাবজেক্ট হিসেবে নিতে হবে। সো এখানে হচ্ছে অমল অ্যান্ড বিমল, এবং এর জন্য আমরা অ্যান্ড ব্যবহার করলাম, এবং মানে অ্যান্ড, আর নামে তো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে অমল অ্যান্ড বিমল। এবার খেলে, খেলাটা হচ্ছে কি প্লে ভার্ব, একটু আগে দেখলাম খেলা হচ্ছে প্লে ভার্ব, সো এখানে হবে প্লে। অমল অ্যান্ড বিমল প্লে। নেক্সটে হচ্ছে আমাদের অবজেক্ট, সো অবজেক্টে আছে ফুটবল, এটা হয়ে গেল ফুটবল। অমল অ্যান্ড বিমল প্লে ফুটবল। নেক্সট, রেখা অ্যান্ড লীলা বিদ্যালয়ে যায়। সো আগেরটার মতোই এখানেও রেখা অ্যান্ড লীলা সাবজেক্ট, বিদ্যালয়ে এটাকে অবজেক্ট নিতে হবে। বিদ্যালয়ে এক্স্যাক্টলি এটা অবজেক্ট না, বাট এটা অবজেক্ট হিসেবেই ধরে নাও। অ্যান্ড দেন হচ্ছে ভার্ব, যাওয়া, যায় অর্থাৎ যাওয়াটা হচ্ছে ভার্ব। সো ইংলিশে প্যাটার্ন অনুযায়ী আমাদের সাবজেক্ট প্রথমে নিতে হবে, সাবজেক্ট হচ্ছে রেখা এবং লীলা, সো ইংলিশে এটা হবে রেখা অ্যান্ড লীলা। এবার ভার্বকে নিতে হবে, ভার্বকে হচ্ছে যায়, যাওয়াটা একটা ভার্ব, এখানে কাজ করবো হচ্ছে, তো যাওয়া একটা ভার্ব, তাহলে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, ইংলিশে গো ভার্ব। সো এটা হচ্ছে রেখা অ্যান্ড লীলা গো, স্কুলে যায় অর্থাৎ বিদ্যালয়ে যায়। সো কোনো কিছুর দিকে গতি বোঝালে আমরা টু প্রিপোজিশনটা ইউজ করে থাকি, সেটা হবে টু, এরপর বিদ্যালয়ের জন্য স্কুল, টু স্কুল। এখানে হয়তো তোমরা কনফিউশনে পড়তে পারো টুটা কেন আসলো, এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন সম্পর্কে তোমার যদি ধারণা থেকে না থাকে অডিট হবে না। নেক্সট ভিডিওতে আমি প্রিপোজিশন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে দেবো। সো এটা হচ্ছে রেখা অ্যান্ড লীলা গো টু স্কুল। আজকে যদি এটা মনে করো যে কোনো কিছুর দিকে বা কোনো কিছুর দিকে যদি যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। নেক্সট, জেলেরা মাছ ধরে। জেলেরা বলতে কি, জেলেরা কাদের বলে, যারা মাছ ধরে তাদেরকে আমরা জেলে বলে থাকি। সো জেলেরা মাছ ধরে, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের নিতে হবে। সো ইংলিশে প্যাটার্ন অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিব, তো জেলেরা আছে, জেলের ইংলিশ হচ্ছে ফিশারম্যান, সো আমরা এখানে নিলাম দ্য ফিশারম্যান, ঠিক আছে। দ্য ফিশারম্যানটা নিলাম কারণ দা আছে, দা যদি দেয় তো দ্য ফিশারম্যান বললে ফিশারম্যানেরা বহুবচন হয়ে গেলো। ফিশারম্যান বলতে একটি ফিশারম্যান, আর দ্য ফিশারম্যান বলতে অনেককে বোঝাচ্ছে, দ্য ফিশারম্যান। এবার কি ভার্বটা নিতে হবে, ভার্ব হচ্ছে ধরে, শেষেরটা ভার্ব, সো ধরা ভার্বের ইংলিশে হচ্ছে ক্যাচ, সেটা হলো দ্য ফিশারম্যান ক্যাচ। নেক্সট অবজেক্ট হচ্ছে কি মাছ, মাছের ইংলিশ হচ্ছে ফিশ, দ্য ফিশারম্যান ক্যাচ ফিশ। দেখলে কত ইজিলি এটাকে আমরা ট্রান্সলেট করে দিলাম। নেক্সট, দরিদ্রেরা কঠোর পরিশ্রম করে। দরিদ্রেরা কঠোর পরিশ্রম করে, এখানে সাবজেক্ট হচ্ছে দরিদ্ররা, দরিদ্র, এরপর পরিশ্রম করা হচ্ছে ভার্ব, মাঝখানেরটা আমাদের অবজেক্ট না, বাট এটাকে আমরা অবজেক্ট ধরে নিতেই পারি বোঝার জন্য, ঠিক আছে। সো সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়ে গেলো বাংলা বাক্যে। এবার ইংলিশে ট্রান্সলেট করার সময় আমাদের প্রথমে সাবজেক্টকে বেছে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে দরিদ্র, এর মানে হচ্ছে ফোর, তো এটা হলো দা ফোর, আগের মতো দা ফিশারম্যান বহুবচনের ক্ষেত্রে, তো এটা হয়ে গেলো দা ফোর বহুবচনের ক্ষেত্রে দা ফোর। এবার পরিশ্রম করে, এটা হচ্ছে ভার্ব, তো পরিশ্রম করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক, মানে কাজ করা, সেটা হচ্ছে দা ফোর ওয়ার্ক। অ্যান্ড কঠোর আছে শেষে, সো কঠোরের জন্য আমরা ব্যবহার করি হার্ড, দা ফোর ওয়ার্ক
হার্ট। ছাত্ররা বই পড়ে। ছাত্ররা, ছাত্র বলতে স্টুডেন্ট, আর ছাত্ররা স্টুডেন্টস, বহু বচন, এস যুক্ত করলেই বহু বচন হয়ে যায়, আমরা এটা জানি। আর যদি জেনে না থাকো চিন্তা করার কোনো দরকার নেই, সিরিজেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো এটা হয়ে গেলো স্টুডেন্টস অ্যান্ড বই পড়ে। তো পড়াটা হচ্ছে ভার্ভ, তো ভার্ভকে আমরা নিয়ে আসবো। ভার্ভ হচ্ছে রিড, পড়ার ভার্ভ হচ্ছে রিড। সো স্টুডেন্টস রিড, কী পড়ে? বই পড়ে। সো এটা হলো বুকস। স্টুডেন্টস রিড বুকস। সো গাইস, এই সিরিজের ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলকনটি অন করে রাখবেন। আর যদি এই বিষয়ে আরও ভিডিও চান, সিরিজটিকে আমি কন্টিনিউ করি, কমেন্টে জানাবেন, আমি এই সিরিজটিকে চালু রাখবো।